ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় টাইগারদের শেষ ৮ পথ কতটা মসৃণ হলো। আর এই বিষয়টি নিয়েই আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার মাজারুল ইসলাম। মাজার, প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে। আ বাংলাদেশের ১ম ম্যাচ বিশ্বকাপে, সেখানে তো বাংলাদেশ জয় পেয়েছে। এই জয়ের পরে বাংলাদেশ কতটা স্বস্তিতে থাকবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই স্বস্তির। বাংলাদেশ দল যেভাবে বিশ্বকাপে গিয়েছে, সেখানে প্রস্তুতি যেমনটা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে। তারপরে অনেক প্রশ্ন ছিল, বাংলাদেশ দল সবগুলো ম্যাচ হারবে, তেমন শঙ্কাও ছিল। কিন্তু দেখেন, আপনি যখন ওয়ার্ল্ড কাপ শুরু করবেন, এই সময় ভালো একটা মোমেন্টাম পেলে আপনি কিন্তু অনেক ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পারবেন। সেই বিশ্বাস বা সেটা একটা চালিকা শক্তি এবং সেটা বাংলাদেশ দল পেয়েছে। হয়তোবা এই ম্যাচটা হারলে সিনারিও অন্যরকম হতে পারত। আপনি বলতে পারতেন সাউথ আফ্রিকা ম্যাচ আছে, এরপরে নেদারল্যান্ডসও অনেক বড় একটা দল, নেপালও ভালো করছে। তখন কিন্তু সংখ্যাটা অন্য হবে, সবগুলো ম্যাচ নিয়েই ঘিরে ধরতো আপনাকে। তবে ১ম ম্যাচ জিতেছে, আপনি এখন স্বপ্ন দেখছেন কি সবগুলো ম্যাচ বাংলাদেশ জিতবে কিনা? কারণ সেই সম্ভাবনাও আছে। আপনি যদি কোনোভাবে সাউথ আফ্রিকাকে হারান, এরপরে নেদারল্যান্ডস বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, পিছিয়ে। নেপালের বিপক্ষে বাংলাদেশ দল জিতবে। তার মানে একটা জয় আপনাকে পুরা আ মনোজগৎকে আলাদা করে দিয়েছে। আপনি এখন সবগুলো ম্যাচ জয়ের স্বপ্ন দেখছেন। হ্যাঁ, এখানে অনেক অনেক প্রশ্ন থাকবে, অনেক লড়াই থাকবে। বাংলাদেশ দল পারবে কিনা সে বিষয় থাকবে। তবে এই জয়টা অবশ্যই স্বস্তির। তবে এখনই যে বাংলাদেশ দল শেষ ৮ এ আমি যাচ্ছে, আসলে এটাই এখনই প্রশ্নটা করতে অবশ্যই। যাচ্ছিলাম যে শেষ ৮ এ যাওয়ার যে পথ সেটা আসলে কতটা মসৃণ হলো? দেখুন, এটা আমরা বলতে পারি বাংলাদেশ দল কাজটা অনেকটাই 50-50 ডান করে ফেলেছে। কারণ বাংলাদেশের সামনে দুটো বড় চ্যালেঞ্জ ছিল, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। যেটা বললাম যে বাকি দুটো দল কিন্তু বাংলাদেশের থেকে আ র্যাঙ্কিং হোক, ঐতিহ্য হোক, পারফরম্যান্স হোক পিছিয়ে আছে। যদিও বলতে পারবেন না যে তারা হারাবে না বাংলাদেশ না, দলকে। কিন্তু বাংলাদেশ দলকে অভিজ্ঞতায় বাংলাদেশ কিছুটা অবশ্যই, এগিয়ে কারণ থাকবে। বাংলাদেশকে এই নেদারল্যান্ডস কিছুদিন আগে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, এই দলকে হারিয়েছে। বাংলাদেশকে হারিয়েছে কলকাতাতে। আ এছাড়া এই নেদারল্যান্ডস গত ২ টা ম্যাচ কেমন খেলেছে সেটা সবাই জেনে গেছে কিন্তু। সবশেষ ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়েই দিয়েছিল। তো সেই দিক থেকে বলতে হবে যে তারাও স্ট্রং টিম। তবে এই যে আ যেটা আমরা ধারণা করি বা আত্মবিশ্বাসের বিষয়টা, সেই দিক থেকে বাংলাদেশ দল কাজটা অনেকটাই এগিয়ে রেখেছে। তবে আমি বলব যে এই যে ফরম্যাটে খেলাটা হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। আপনি যদি অন্য গ্রুপগুলো দেখেন, যেখানে আম যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেখানেও কিন্তু অনেক ইকুয়েশন এখন দাঁড়িয়ে গেছে এবং সবচেয়ে ফেভারিট কিন্তু তারাই, যে যুক্তরাষ্ট্র শেষ ৮ এ যাবে। সেই দিক থেকে বলব যে বাংলাদেশ দল এগিয়ে আছে। তবে তারপরেও সাউথ আফ্রিকা ম্যাচ এবং নেদারল্যান্ডস ম্যাচ অন্তত আমাদের অপেক্ষা করতে হবে। যদি নেদারল্যান্ডস ম্যাচটা বাংলাদেশ জিতে যায়, সাউথ আফ্রিকার সাথে হেরেও যায়, তারপরে আমরা বলতে পারবো যে নেদারল্যান্ডসকে হারালেই বাংলাদেশ দল কোয়ালিফাই করবে। এখনই অবশ্যই আমরা স্বস্তি থাকতে পারি, তবে নিশ্চিত হয়ে বলতে পারি না। এইজন্য আরো কাজ করতে হবে বাংলাদেশ আরেকটা দলকে। বিষয় মাজার, যে আমরা দেখেছি যে গত ম্যাচে কিন্তু টপ অর্ডার, যেটা বরাবরই আসলে বাংলাদেশের একটা দুর্বলতা, এক্সাক্টলি। অনেকদিন ধরেই চলে আসছে। তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। আবার দেখেন যে সৌম্য সরকার, তিনি কিন্তু ধারাবাহিকভাবেই আসলে বলা যায় ব্যর্থ হয়েছেন। তো এটা যে হচ্ছে, এটা কেন হচ্ছে এবং এটা ঠিক করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন? দেখুন, আমার মনে হয় না যে এখন ঠিক করা যাবে। কারণ ওয়ার্ল্ড কাপ শুরুর প্রায় ১.৫ বছর আগে থেকে প্ল্যান করা হয়েছে কারা খেলবে, কারা খেলবে না। ১টা ২টা এদিক ওদিক হয়েছে, বাট এই দলটাই ছিল। সৌম্য সরকার আমি বলব যে খুব ভালো করেছেন টি-টোয়েন্টিতে, আগে তেমনটা নয়। তবে সাম্প্রতিক ফর্ম বিশেষ করে ওয়ানডেতে ভালো করেছিলেন এবং তার সত্যিই তার হাতে অনেক হিট আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু কেন ক্লিক করছেন না? হয়তোবা তার রিসেন্ট ফর্ম হোক, আপনি দেখেন রিসেন্ট ফর্মটা ইম্পোর্টেন্ট। যারা যেকোনো জায়গায় রান করলে সেটা কাজে লাগে। আপনি যখন ডোমেস্টিকে রান করছে, তাদেরকে হয়তো ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলে ভালো করতে পারত। কিন্তু সেই প্ল্যানটা তো ছিল না। আমি বলব যে শান্ত ক্যাপ্টেন হিসেবে হয়তোবা গুছিয়ে নিচ্ছেন। কিন্তু এই মোমেন্টে এসে তার ক্যাপ্টেন্সির থেকে বেশি চাপ হয়েছে তার ব্যাটিংয়ে। আপনি সৌম্যের কথা বলছেন, সাথে আমি সাকিবের কথা বলব। সাকিব ২০২২ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ৫০ করেছেন। এরপরে কোনো ৫০ নেই তার এই ফর্মেটে। আ বল হাতেও রিসেন্ট দেখা যাচ্ছে যারা এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান সাকিবকে অনেক ভালোভাবে রিড করছেন। শেষ ম্যাচে প্রথমবারের মতো সাকিব আল হাসান, কখনোই এমনটা হয়নি এতদিন ওয়ার্ল্ড কাপ খেলেছে যে ৪ ওভার শেষ করেননি। প্রথমবারের মতো ৪ টা ওভার শেষ করতে পারেননি বেশ লাস্ট বড় ম্যাচে। রানও কিন্তু দিয়েছেন সো দেখলাম। বড় রানও দিয়েছেন। তো সেই দিক থেকে বলব যে ব্যাটসম্যানদের কেন হচ্ছে না, সেটা কোচ কাজ করছেন, অনেকেই কাজ করছেন, মেন্টাল ব্যারিয়ার রয়েছে। তবে আমার যেটা মনে হয় যে
মেন্টাল যে সমস্যাটা এটা বেশি বাংলাদেশ দলকে ভোগাচ্ছে, বিশেষ করে টপ অর্ডার দিয়ে, কারণ তারা শর্ট খেলছে না। আপনি রান তখনই পাবেন, আপনি দেখবেন কিছু কিছু শট প্রপার টাইমিং হয়নি, তারপর 6 হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান বলেন, আমেরিকান ব্যাটসম্যান বলেন, যারা আছে তারা কিন্তু শর্ট খেলছেন 6-এর জন্য, কিন্তু ঠিকমতো টাইমিং হচ্ছে না, 4-6 হচ্ছে তারপরেও। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান কিন্তু শর্ট খেলছেন না, আপনি দেখবেন সিঙ্গেলসের জন্য খেলছেন বা ডিফেন্স করছেন। এই যে আপনার মানসিকতা, আপনি যখন ডিফেন্স খেলবেন আপনি তো সেটা আপনার ব্যাটের আশেপাশে লেগে তো 4 ছক্কা হবে না। আপনাকে এই যে মানসিকতা, আপনার 6 হাঁকাতে হবে বা সেই যে ব্যাটটা চালাতে হবে, হয়তো বা ব্যাটের আপনার এজ হচ্ছে, সেটা কিন্তু 4-6 হচ্ছে। তো সেই দিক থেকে বলব যে অনেক ব্যাটসম্যান আপনি বাংলাদেশের আউটগুলো দেখেন, বেশিরভাগই এমনটা হয়েছে যে শর্ট খেলছেন না, সিঙ্গেলসের চেষ্টা করছেন। এই জায়গাতে বেরিয়ে আসা দরকার। মনোবলের কোনো ঘাটতি আছে কি তাদের মধ্যে? এটা অবশ্যই আছে। আপনি রান পাবেন না একটা ফরম্যাটে, যখন আপনি ধরুন যদি এখন দেখেন নেক্সট ম্যাচে যখন সৌম্য নামবেন, অলরেডি 13টা ডাক হয়েছে তার ক্যারিয়ারে, সর্বোচ্চ ডাক। তো সেই দিক থেকে নেক্সট যখন নামবেন অবশ্যই সে মাথায় কাজ করবে যে লাস্ট ম্যাচে খেলতে পারেনি। যখন শান্ত নামবেন, যখন তিনি দেখবেন যে সবশেষ 5টা ইনিংসে কত বাজে করেছেন, তখন তো অবশ্যই তার বুকটা কাঁপবে। আরেকটা বিষয় হচ্ছে লিটন কিন্তু রান পেয়েছেন গত ম্যাচে, আমরা দেখলাম যে কিছুটা রান পেয়েছেন। তার এই ধারাবাহিকতা কি থাকবে বলে মনে হয়? দেখুন, লিটনকে নিয়ে অনেক প্রশ্ন হয়, অনেক কথা হয়। আমিও অনেক জায়গায় কথা বলি, অনেক কথা শুনি। তবে আমি এটা বলব যে লিটন দাসকে যে ফার্স্ট ম্যাচে খেলিয়েছে এটা খুবই ভালো কাজ করেছে। কারণ অনেকেই বলছিলেন যে তাকে খেলানো হবে না, তার সাম্প্রতিক পারফরম্যান্স এবং তাকে নিয়ে এত আলোচনা, তার মেন্টাল ব্যারিয়ার সবকিছু মিলে। কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি লিটনকে এই কারণে, বিগ ম্যাচে দেখেন ক্লাস প্লেয়াররা কাজে আসে। গত ম্যাচে আপনার অন্য ব্যাটসম্যানরা টিকতে পারছে না যখন লিটন টিকে গেছে। কারণ লিটনের এই স্কিলটা ভালো, তার টেম্পারমেন্ট ভালো এবং তার কিন্তু অনেক বাজে করেছেন গত কয়টা ম্যাচ। সো সেই দিক থেকে তাকে যে সাহস দেখিয়েছে এটা খুবই ভালো ছিল এবং হাথুরু সিংকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিতেই হয়। আর আপনি যেটা বলছেন লিটন দাসকে নেক্সট ম্যাচেও আমি আশা করবো যে ধারাবাহিকতা রাখবেন, কারণ লিটনের এরকম উইকেটে এই যে ধরেন আপনি যে হিসেবে খেলতে যাচ্ছেন, আমি পার্সোনালি বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে লিটন দাস, এখানে মাহমুদুল্লাহ রিয়াদ, এখানে জুনিয়র তামিম, তারা রান করবেন বা তারা টিকে থাকতে পারবেন। কারণ যে উইকেটে খেলা হচ্ছে এখানে 97 রান অল আউট হয়েছে একটা দল করেছে 78 রান, একটা দল করেছে 103 রান। তার মানে এতটাই শর্ট, মানে লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং সেখানে বল এতটাই আনইভেন বাউন্স করছে, সেখানে আপনি যদি খুব বেশি অ্যাক্রস দ্য ব্যাট খেলেন, খুব বেশি আপনি যদি চিন্তা করেন যে আমি ক্রস খেলে রান করবো, যেমন হৃদয় খেলেন, আমি হৃদয়কে কিন্তু বাদে রেখেছি যে রান করবেন কিনা, কারণ ওই পরিবেশে হৃদয় যেই মেন্টালি ক্রিকেটার, তার জন্য টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লিটন ওই ক্লাস প্লেয়ার, আমি তার মধ্যে লিটনকে অ্যাড করতে চাই। ক্লাস প্লেয়ার, হয়তো বা খুব বেশি রান হবে না, কিন্তু এই যে 4 জনের নাম বললাম তারা এরকম উইকেটে এবং কন্ডিশন ভালো করতে পারেন এবং লিটন অবশ্যই সেই ক্যাপাবিলিটি রাখে। সবশেষে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়া এগেনস্টে 50 করেছিলেন, যে বাংলাদেশ যে ম্যাচটা খুব ক্লোজে হেরেছে, আমি ছিলাম সেই মাঠে, অ্যারিয়েলে খেলা হয়েছিল। বাংলাদেশের অন দ্য বেস্ট ইনিংস ছিল ওটা। আপনি যদি বাংলাদেশকে আলাদা করেন, যদি বলেন যে বাংলাদেশের টি-20 ইতিহাসে 3টে ইনিংস খোঁজেন, তার মধ্যে ওটা একটা। যদি বাংলাদেশ ম্যাচটা জিততো ওটা টপে চলে আসতো। সো লিটনের সেই এক্সপিরিয়েন্স আছে বড় ম্যাচ খেলার। এখন হয়তো আবার কাল খারাপ করতে পারেন, হয়তো আর আগের 3 ম্যাচও খারাপ করতে পারেন, বাট তার সেই অ্যাবিলিটি আছে। আর বোলাররা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছেন। তাসকিনকে নিয়ে একটা শঙ্কা ছিল যে তিনি ইনজুরিতে ছিলেন, কেমন করবেন? তিনি কিন্তু ভালো করেছেন। মুস্তাফিজ ভালো করেছেন এবং রিশাদ, সেও কিন্তু ভালো করেছে। তো আ কি মনে হয় এই বোলারদের উপর আসলে কতটুকু আস্থা থাকবে বা সামনের ম্যাচগুলোতে তারা আসলে কতটুকু অ্যাডভান্টেজ এনে দিবেন? দেন বাংলাদেশের লাভটা হয়েছে যে, যে উইকেটগুলোতে খেলা হচ্ছে বোলিং উইকেট। আই মিন বোলাররা সুবিধা পাচ্ছে। বাংলাদেশ শুরু থেকেই বলেছিল যে এখানে এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে বোলারদের ভালো করতে হবে, ব্যাটসম্যানরা ফর্মে নেই। দেখুন 124 রান চেস করতে গিয়ে 8টা উইকেট পড়ে ৮ গেছে, উইকেট পড়ে যেখানে গেছে। আপনার হারতেই পারতো বাংলাদেশ দল। তো সেই দিক থেকে এখনো বাংলাদেশ বোলারদের উপর ভরসা রাখতে হচ্ছে এবং আমি ছোট করে বলতে চাই আইপিএল এক্সপেরিয়েন্স কি জিনিস সেটা হয়তো মুস্তাফিজ দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে? আপনি ছোট ম্যাচগুলোতে বা আপনার খুবই ক্রুশিয়াল টাইমগুলোতে ওই এক্সপেরিয়েন্সগুলো কাজে লাগে। তো মুস্তাফিজ যে ভালো করে এসেছে আইপিএলে, সেই এক্সপেরিয়েন্স আছে এবং সেই কারেজ আছে, সেটা কিন্তু কাজে লাগিয়েছে। রিশাদকে দেখেন, রিশাদকে নিয়ে কিন্তু অনেক বড় একটা প্ল্যান করা হয়েছে। রিশাদ কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনীতে ছিল। যখন দেখা হয়েছে যে উইকেট যেমনটা ছিল এখানে থাকলে সে ম্যাচ পাবে না, তাই খেলানো যাবে না, তখন কিন্তু আবাহনী ছেড়ে দিয়েছে তাকে, দিয়ে শাহিনপুকুর থেকে সবগুলো ম্যাচ খেলিয়েছে, কারণ তাকে ওয়ার্ল্ড কাপে খেলতে হবে। সো তাকে কিন্তু বিভিন্ন বড় একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং তাকে খেলানো হবে সেটা কিন্তু আগে থেকেই কনফার্ম ছিল।
সেই কারেজটা কাজে লেগেছে এবং তার বিশ্বাস ছিল যে আমাকে বোর্ড বাদ দিবে না, আমাকে রাখবে এবং আমি বুক ফুলে পারফরমেন্স করতে পারি, এবং সেটাই করেছেন। এবং আপনি সবশেষে যেটা বললেন, যেটা তাসকিনের কথা, তাসকিন, আমি নিজে অবাক হয়েছি, আমি খুবই সারপ্রাইজ হয়েছি। কারণ হচ্ছে তাসকিনকে নিয়ে আমিও আশাবাদী ছিলাম না যে ম্যাচটা খেলতে পারবেন। আমরা যখন এখানে কভার করেছি, আমরা অনেকের সাথে অফ দ্য রেকর্ড বলি, মানে যেটা হয়তো আমরা নিউজ করতে পারি না, অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছেন যে প্রথম দুটো ম্যাচ মিস করবেন, মানে তাসকিন প্রথম 2 ম্যাচ খেলতে পারবেন না, তারপরে খেলতে পারবেন। সো এই যে শঙ্কা ছিল, সেখান থেকে হয়তো দ্রুত তাকে ফিট করা, তার একটা মানে খেলার তাড়না যে আমার খেলতে হবে, বাংলাদেশ দলের জন্য কিছু করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজে দিয়েছে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশের বোলিং লাইন আপটা যেহেতু ভালো করে, এরা ইউনিটিটা আছে এবং এরা একটা পার্টনার হয়ে পারফর্ম করতে পারে, এবং সেটাই বাংলাদেশের কাজে দিয়েছে। আমাদের একদম শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এর পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে এবং খেলা হবে নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কের এই মাঠটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। এই মাঠটা আসলে এই যে উইকেট নিয়ে কথা হচ্ছে, বলা যায় যে একটা কঠিন উইকেট নিঃসন্দেহে। এখানে কি বাংলাদেশ কোনো বাড়তি সুবিধা পাবে কিনা? কারণ এর আগের ম্যাচে কিন্তু আমরা দেখি সাউথ আফ্রিকা লো স্কোর করেছে সবগুলো সবকিছু ম্যাচ মিলিয়ে। প্রায় আমার মনে হয় যে বাংলাদেশ যদি টস জেতে ম্যাচ জিতবে, সেটা আমি বিশ্বাস করি। কারণ প্রথম দিকে দেখুন দেখুন উইকেটটা এমনিতেই খুব একটা ভালো না, আনইভেন বাউন্স হচ্ছে, কিছু বল অনেক লো হচ্ছে, এবং প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছেন যে লো স্কোরিং ম্যাচগুলো 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচই যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে। তো সেই দিক থেকে প্রথম যে 6 ওভার, সেই 6 ওভারের পাওয়ার প্লেটা, টস জিতে ফিল্ডিং নাও, পাওয়ার প্লে কাজে লাগাও, অপোনেন্ট 120-115-এর মধ্যে অল আউট। বাংলাদেশ দল যদি টস জেতে আগে ফিল্ডিং নেয়, এই ম্যাচটা আমার হয় যে 50-50 হবে। কারণ বাংলাদেশ দল এই সাউথ আফ্রিকা টিমের থেকে অনেক পিছিয়ে আছে, আপনাকে এটা মানতে হবে। আপনি পার্সোনালি প্রত্যেক প্লেয়ার দিকে দেখেন, তাদের আপনি লাইন আপটা দেখেন, হেনড্রিক্সের কথা বলেন, আপনি ডিককের কথা বলেন, আপনি মার্করামের কথা বলেন, তারা কিন্তু সবাই আইপিএল পারফর্ম করছে, তারা মানে ওয়ার্ল্ডের বেস্ট 3জন হিটার বলা হয় সেটা সাউথ আফ্রিকান, আর তাদের বোলাররাও কিন্তু এখন খুব বেশ ভালো বল করেন। তো সেই দিক থেকে অনেক পিছিয়ে এই পরিসংখ্যান। তবে উইকেটের সুবিধা কাজে লাগানো যাবে তখন যখন টস জিতবে বাংলাদেশ দল আগে। উল্টা যদি হয়, বাংলাদেশ আগে ব্যাট করে, তাহলে আমার মনে হয় যে খুব বড় একটা সংখ্যায় হতেও পারে। কারণ ব্যাটসম্যানরা ফর্মে নেই, ওরা তো আরও বেশি পেস বল করেন, অনেক বেশি স্পিড আসেন, অনেক বেশি বাউন্স তাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি আগে ব্যাট করে, এটা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। তবে আমরা সবাই প্রার্থনা করব যে বাংলাদেশ দল টসে জিতুক, তাহলে হয়তো ম্যাচটা আমাদের হতে পারে। আমাদের অনেক ধন্যবাদ। অনেক ভালো একটা আলোচনা হলো, ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ। নিশ্চয়ই পরে আবারও আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে, রবি থেকে বৃহস্পতি। সাথে থাকুন 10 মিনিট শোর, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।